जा जो जोरक जागरक कराका मा मृग मृत्यु मृत्युकारका क्रोम हिं कट आकट आत्मरंजितं गत आकट फल गर्भस्य पट कत आकट जा जो जोरक जागरक कराका मा मृग मृत्यु मृत्युकारका क्रोम हिं कट आकट आत्म रंजितं कट आकट फल गर्भस्य फट। জাম্বা রে জাম্বা, নাকওয়ালা বুড়ি অদৃশ্য রূপে চলে গেল। সূর্যোদয় অবধি আমরা আরাম করতে পারবো। যেই ও মন্ত্রোচ্চারণ করে গুহার দরজা আপনি আপ বন্ধ হয়ে যায়। প্রেম বুম অন্ধেরা গুম ক্রিম ক্রাম ছায়াদের ক্রিম। বাইরে ব্রাহ্মকী যে পাহারা দিচ্ছিল যেই লালাকিকে দেখে, চলো চলো, খিদে পেয়েছে। আমার গুহায় অনেক জীবদের শিকার করে রেখেছি তোমার জন্যে, পেট ভরে খাবো চলো। তুমি গুহার বাইরে পাহারা না দিয়ে শিকার করতে গিয়েছিলে। যদি নাকওয়ালা বুড়ি মন্ত্র শেষ হওয়ার পরে এসে জানে, করে দেবে। আমি কি আমাদের দ্বীপ ছেড়ে বাইরে গেছি? আমি তো শুধু আশেপাশেই শিকার করতে গিয়েছিলাম। আমার নজর এড়িয়ে গুহার ভেতরে কেউ ঢোকার সাহস করবে না। এইভাবে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে হতে দুজনে শিকার করা খাবার খাচ্ছিল। নাকওয়ালা কাকি গভীর শূদ্র তপস্যায় থাকার সময় ওর তপস্যার রক্ষা করার জন্য ওর ডান দিকে নাক থেকে উৎপন্ন হওয়া লালাকি আর বাঁ নাক দিয়ে উৎপন্ন হয়ে থাকা ব্রহ্মাক্ষী গুহার বাইরের দরজার পাহারা দেয়, আর লালাকি গুহার ভেতরের দরজার পাহারা দেয়। পেট ভরে খেয়েছি। সূর্যোদয়ের আগে উঠে নাকওয়ালা কাকির পাহারা দিতে হবে। চলো গুহার বাইরে দরজার সামনে শুয়ে পড়ি। তোমার শোয়ার আছে তো শো, আমার এখনো খিদে পেয়েছে। আমি জঙ্গলে গিয়ে দেখি আরো কিছু খাবার পাই কিনা। জাম্বারে জাম্প, এখনো খিদে মেটেনি? এক্ষুনি তো তুমি এত কিছু খেলে। তুমি জানো না লালাকি, খরগোশের মাংস আমার খুব পছন্দ, কিন্তু আমাদের জঙ্গলে পাওয়া যাচ্ছে না। আমি আজকে পুরো জঙ্গল দেখবো, যে কোনো ভাবে একটা খরগোশ ধরে খাবো, তখনই খিদে শান্ত হবে। এখানেই পাহারা দাও। যদি কোনো জিনিসের দরকার পড়ে জোরে চিৎকার করো, আমি তক্ষুনি এসে যাব। এটা বলে জঙ্গলের দিকে চলে যায়। যদি এ মরে যায় ভালো হবে। লালাকি আর ব্রহ্মাক্ষী দুজনই একই নাক থেকে উৎপন্ন হওয়ার সত্ত্বেও আলাদা প্রকারের। ব্রহ্মাক্ষী খুব ক্রূর, নিজের খিদেকে শান্ত করার জন্যে যে কেউ মরুক ওর কোনো কিছু এসে যায় না। লালাকির উদ্দেশ্য শুধু নাকওয়ালা কাকিকে বাঁচানোর, অন্য সব জিনিস থেকে দূরেই থাকে। ব্রহ্মাকে যদি মরে যায় ভালোই হবে এটাই ভাবতে থাকে। ব্রহ্মাক্ষী জঙ্গলে শিকার খোঁজে, আর যেই নদীর ধারে পৌঁছায় ওখানে একটা নৌকো বেঁধে থাকা দেখে। যদি নৌকো আছে তার মানে আমাদের দ্বীপে কোনো মানুষ এসেছে। এটা ভেবে যখন ও চারিদিকে তাকালো, ও দেখলো গাছের তলায় একটা কমজোর লোক কোঁকাচ্ছে। মানুষের মাংস খেয়েছি, অনেক দিন হয়েছে। কি পেলাম রে তোকে মানুষ, আজকে তো আমার ভোজ। আমাকে কিছু করো না, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমি খুব ক্ষুধায়, অন্ধকারে আটকে এখানে এসেছি, আমাকে ছেড়ে দাও। অনেকবার বলার সত্ত্বেও ব্রহ্মাকে ওকে ওখানেই মেরে ওর রক্ত পান করে নেয়। এমন ছিল কাবেরী নদীর পাশে শিরকা নামের এক গ্রামে রঙ্গা রমণী নামের এক জোড়ার একমাত্র ছেলে ছিল, যার কিছুদিন আগে লক্ষ্মী নামের এক মেয়ের সাথে খুব বড় করে বিয়ে থা হয়েছে। লক্ষ্মী শ্বশুর শাশুড়ির সাথে থাকতে একদম পছন্দ করে না। প্রতিদিন কোনো না কোনো কথায় ঝগড়া লাগে, শ্বশুরকে আজে বাজে কথা শোনায়। কিছুদিন পরে ঝগড়াটা আরো বেড়ে যায়। আমি এই বাড়িতে থাকবো না নিজের বাপের বাড়িতে, আমি নইলে ওরা, ভাবো। এই কটু কথাটা শুনে মা রমণীর মন খুব খারাপ। আমরা তো আজকালের মধ্যেই গত হয়ে যাব। আমরা যাচ্ছি নিজের মেয়ের কাছে, তোমরা আরামে থাকো। চাষবাস ছেড়ে মেয়ের বাড়িতে কেন যাব? যদি আমরা চলেও যাই, জামাইকে যে যৌতুকের টাকাটা দেওয়ার আছে সেটাও এখনো পুরো দিইনি। তাই যতক্ষণ ওই টাকাটা না দিচ্ছি জামাইয়ের বাড়িতে পা রাখতে পারবো না।
একটা কাজ করো কুমার, সব সম্পত্তি তুমি রেখে নাও, কিন্তু তোমার জামাইবাবুকে যে বাকি রকমটা দেওয়ার আছে ওটা দিলে আমরা চলে যাব। আপনার মেয়ের বিয়ের যৌতুকটা তো আপনাকেই দেওয়া উচিত, আমি কেন দেব? থাকার থাকলে পেছনে খাটালে গিয়ে থাকুন। এরমভাবে কঠোরভাবে বলে চলে যায়। গ্রামের বাইরে পাহাড়ের নিচে জমিটা আমার নামে, ওইখানে যাওয়া হোক। এই বলে দুজন বুড়ো বুড়ি পাহাড়ের উপরে একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। পাহাড়ের তলা একটা বন্ধা জমিতে আলু উপজ শুরু করলো। সেগুলো বিক্রি করে এসে নিজেদের জন্য একটু রাখতো, আর বাকি মেয়ের যৌতুকের জন্য কোনোভাবে জীবনযাপন করছিল। গ্রামের লোকেরা এই দিশায় আসতো না। ওখানে কাছে একটা রহস্যময় দ্বীপ ছিল, যেটা লোকেরা ভূতের দ্বীপ বলতো। ওখানে যারা যেত তারা কোনোদিন ফেরত আসবে বলে আশা করা যেত না, তাই গ্রামের লোকেরা ওইদিকে তাকানোরও সাহস করত না। কিছুদিন পরে রঙার লাগানো আলুর বাগিচায় রাতে খরগোশ আসে আর আলু খেয়ে যায়। এক রাত রঙা একটা ঝুড়িতে কাপড় রেখে তার উপরে আলু রেখে চলে যায়। পরের দিন দেখে তার মধ্যে একটা সাদা খরগোশ ফেসেছে। বাহ, খরগোশটা তো খুবই সুন্দর, এটাকে আমরা রাখবো। যদি একে পুষে নি বছরে 36টা বাচ্চা দেবে। ওই বাচ্চাদের খাওয়ানোর জন্য 100 একরে চাষ করতে হবে। তাহলে এটার কি করব? আমরা নিজের জমিতে একটা লম্বা ডান্ডাতে আটকে দেব। এই চেঁচামেচি শুনে আশেপাশের খরগোশরা আমাদের খেতে আর আসবে না, আর আমাদের চাষবাস নষ্ট করবে না। এটা ভেবে রাঙা নিজের জমিতে একটা বড় লাঠি পুঁতে দিল, তার উপরে খরগোশটাকে উল্টো লটকে দিয়ে চলে গেল। রাত হওয়াতে খরগোশের চিৎকারটা গ্রামের সীমানায় ছড়িয়ে পড়ল। এই চিৎকারটা নদীর মাঝখানে যে দ্বীপটা ছিল সেখানে পাহারা দেওয়া ব্রহ্মকীর কানে পৌঁছালো। আরে আরে, কোথা থেকে খরগোশের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে? কত সময় হয়ে গেছে খরগোশ খেয়েছি। এইটা ভাবতে ভাবতে ব্রহ্মকী দূরবীন দিয়ে নদীর কিনারায় দেখতে থাকলো। ওখানে লম্বা একটা লাঠি দিয়ে খরগোশটাকে ঝুলতে দেখলো। আর কিছু না ভেবে গুহাটাকে ছেড়ে দৌড়ে নদীর কিনারায় পৌঁছে যায়। যেই ও জলে পা রাখে, একটা জোর বিদ্যুৎ ওকে টেনে দেয়। খরগোশের মাংসের লোভে আমি এটা ভুলে গেলাম যে আমি জলে পা রাখতে পারবো না। এখন কি করি? এইটা ভাবতে ভাবতে ওর চোখটা নৌকোর দিকে পড়ে। ও সেটাকে নিল আর খরগোশের আওয়াজ যেখান থেকে আসছিল সেদিকে এগিয়ে গেল। খরগোশটাকে ওখানে জঘন্যভাবে মেরে খেয়ে ফেলল। পরের দিন রঙ্গা বাড়ির বাইরে এসে চাষের জমিতে যায় আর দেখে চমকে গেল। ন ফিট লম্বা ডান্ডার উপরে থাকা এই খরগোশটাকে এমন করে কে মারলো? জঙ্গলি কুকুর শিয়াল এত উঁচু অব্দি যেতে পারবে না, তাহলে এত হিংস্র ভাবে এই খরগোশটাকে মারলো কে? বাড়ি ফেরত চলে এলো। যা কিছু হয়েছিল বউ রামানিকে সব জানায়। তুমি যা বলছো শুনে আমার খুব ভয় করছে। 9 ফিট লম্বা ডান্ডার থেকে খরগোশটাকে মারা, মনে হচ্ছে এটা কোনো বাঘই হবে। যত তাড়াতাড়ি হয় আমাদের মেয়ের কাছে চলে যাওয়া উচিত। এই নিস্তব্ধ জায়গায় একলা থাকা ভালো নয়। হ্যাঁ, আমি এটাই ভাবছি, কিন্তু জামাইয়ের ঘরে এত সময় অবধি থাকতে পারবো না। তাই আমাদের যৌতুকের টাকাটা আরো কিছু জমিয়ে দিতে হবে। মেয়ের বাড়ির পাশে একটা ছোট্ট ঘর কিনে নেওয়া উচিত। এইটা ভেবে ও চাষের জমিতে গেল আর খরগোশটাকে পুঁতে দিয়ে কিছু আলু, সবজি আর গাছপালা লাগিয়ে বাড়ি এলো। কিন্তু সেই দিন থেকে খরগোশের খোঁজে দ্বীপ থেকে প্রত্যেক রাত ব্রহ্মকী নৌকো করে এসে রঙ্গার চাষের জমিতে খরগোশের খোঁজে এসে গাছগুলো নষ্ট করে। রোজ সকাল হওয়ার সাথে সাথে নষ্ট গাছগুলোকে দেখে রঙ্গা দুঃখ পেত। খরগোশ আর ইঁদুর এত হয়ে গেছে যে আমার চাষবাস নষ্ট করছে, এদেরকে তো মেরে ফেলতে হবে। এইটা ভেবেও জাল তৈরি করতে লাগলো। একটা গর্ত খুঁড়ে হঠাৎ একটা ভয়ানক পায়ের ছাপ দেখে চমকে গেল। এইটা কোনো মানুষের পায়ের চিহ্ন নয়, এইটা তো কোনো ভূতের পা লাগছে। বড় জাল ব্যবহার করব। এটা ভেবে বাড়ি ফিরে এলো। 4টে মশাল জ্বালিয়ে
একটা বড় বস্তায় কিছু একটা নিয়ে চাষের জমিতে হলুদ দিয়ে একটা চক্র, নুন দিয়ে আরও একটা চক্র বানিয়ে মধ্যেখানে বালুর মধ্যে একটা আয়না ঢুকিয়ে দাঁড়িয়ে পড়ল। চারদিকে জ্বলতে থাকা মশালগুলোকে রেখে তার মধ্যে জল ঢালল, আগুনটাকে নিভিয়ে দিল। নেভানো মশালগুলো থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলো। তারপর বাড়ি ফিরে বউকে সবকিছু জানালো। আমাদের ক্ষেতে ঘুরতে থাকা কোনো সিংহ নয়, এ কোনো ভূত প্রেত হবে। আমি তাই নিজের জান কার আয়না লাগিয়ে এসেছি। এইটা বলে দুজনে দরজা বন্ধ করলো, দ্বীপ নিভিয়ে দিয়ে ঘুমোতে চলে গেল। মধ্যরাত্রি হয়ে গিয়েছিল। ওই দ্বীপে ব্রহ্ম কি ভূত নৌকো করে খরগোশের খোঁজে এসে খুঁজছিল। তখনই আয়নার শিকলে ফেসে গিয়ে অন্ধকারে বন্দী হয়ে গেল। পরের দিন রঙ্গা এসে দেখল আয়না একটা কালো চেহারায় ভয়ানক দেখতে ভূত ফেসেছিল। আমাকে ছেড়ে দাও, আমি তুমি যা চাইবে সব দিতে পারবো, ছেড়ে দাও, না হলে তোমার পুরো জীবনকে নরক বানিয়ে দেব, সাবধান, আমায় ছেড়ে দাও। বর্ষাকালটা যখন শেষ হবে, ক্ষেত থেকে আমি খুব ভালো ফসল পাবো আর খুব টাকাও কামাতে পারবো। ততদিন এইখানে বন্দি থাকো। এইটা বলে আয়নাটাকে ওঠালো, ঘরের কোনায় লুকিয়ে দিয়ে তার উপরে কাপড় চড়িয়ে দিল। রমণী, আয়নার থেকে কাপড়টা কিন্তু একদম সরিও না। যদি সরালে আয়নাতে থাকা ভূত কথা বলবে আমাদের সঙ্গে, ভয় পাইয়ে বের হওয়ার চেষ্টা করবে। যদি আমরা 3 মাস শান্ত থাকি তাহলে আমাদের ফসলটা ভালো হবে, তারপরে এই গ্রাম ছেড়ে দেব। এরমভাবে দিন পেরিয়ে যাচ্ছিল। রাত দিন রঙ্গা নিজের চাষের জমিতে কাজ করত। বর্ষার মরশুমের শেষ হওয়ার অপেক্ষা করছিল। ওইদিকে লালাকি ব্রহ্মাকির কথা ভাবতে ভাবতে রোজ দ্বীপে ওকে খুঁজত, কিন্তু ওকে কোথাও পাওয়া যেত না। যদিও মরে গিয়ে থাকে, ওর হাতের চুড়িটা আমার চাই। কোথায় মরে গেল রে? যেমন ভেবেছিল, কিছুদিন পরে অনেক জোর বৃষ্টি হলো। ওই হাওয়ায় আয়নার উপরে যে কাপড় ছিল সেটা উড়ে যায়। রমণী রান্না করছিল, স্বামীর পছন্দের খাবার তৈরি করছিল। এদের কথা আমি রোজ শুনছি, এদের টাকার খুব দরকার। এই বুড়ি মহিলাকে ভয়ে পেরিয়ে লাভ নেই, তেল মারাটাই একটাই রাস্তা। এইটা ভেবে ব্রহ্মাকি রমণীকে আদর করে ডাকে, রামানি, ও রামানি। তোমার বর যেমনটা ভাবে আমি কিন্তু অত খারাপ ভূত নয়। আলু আর ফল খাওয়া সাধারণ ভূত। আমি কাউকে কোনো ক্ষতি করব না। যদি এমন হতো তাহলে এখনো পর্যন্ত তোমার ঘরে একলা থেকে তোমার ক্ষেতের আলু কেন খাচ্ছিলাম? আমি তো তোমাকে মেরেই খেতে পারতাম। আমাকে বিশ্বাস করো, আমায় ছেড়ে দাও, অনেক সোনা দেব। ওর মিথ্যা কথাগুলোকে সত্যি ভেবে রমণী বলল, ঠিক আছে। আরও তাই করলো যেটা ও বলছিল। আয়নাটাকে পাথর দিয়ে ভেঙে দিল। তখনই একটা জোরে চিৎকার হলো, আর আয়নার মধ্যে থেকে ব্রহ্মকি বাইরে বেরিয়ে এলো। বোকা, তুমি আমার কথা বিশ্বাস করে নিজের প্রাণকে সংকটে এনে দিলে। কিন্তু আমার রাগ তোমার স্বামীর উপরে। ওকে না মেরে রোজ একটু একটু করে মরে ওকে অসুবিধা করব। এইটা বলে একটা জোরে থাপ্পড় মারলো, আর রমণী ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমাকে মজা করে খরগোশের মাংসটা খেতে দিলে না, না এখন তোমার বউয়ের মাংস তোমার হাত দিয়ে খাওয়াবো। এটা বলে ও দুটো আঙ্গুল রান্না হতে থেকে খাবারে ফেলে অজ্ঞান রমণীকে নিয়ে নিজের গুহায় চলে যায়। ক্ষুধার্ত পেটে যখন চাষ থেকে আসলো, খাবার বেড়ে দেখলো খাবারের মধ্যে বউ রমণীর আংটি চকচক করছিল। বার করে দেখলো যে ওর বউয়ের আঙ্গুল।
যেই উঠে ও আয়নাটাকে দেখতে গেল, দেখলো যে সেটা ভেঙে গেছে। বউকে খোঁজার জন্য এদিক সেদিক দৌড়ালো, কিন্তু কোথাও রমণীকে দেখতে পারল না। কি করবে না ভেবে গ্রামে গিয়ে ছেলের থেকে সাহায্য চায়। খুব করে বলেছিলে না যে মেয়ের কাছে গিয়ে থাকবে, তাহলে আমার ঘরে এসেছো কেন? তোর মাকে কালকে থেকে পাচ্ছি না, দয়া করে এসে একটু খোঁজো। বুঝতে পারছি না যে কি হলো। আবার থেকে আমাদের ঘরে ঢোকার জন্য কোনো নতুন নাটক লাগিয়েছে, বুঝছো? এইভাবে যখন কটু কথা শোনালো, রঙ্গা সীমানার কাছে, পাহাড়ের কাছে বউকে খুঁজতে গেল। রামাণী, রামাণী, আরে কোথায় গেলে? রঙ্গাকে কাঁদতে দেখে গাছে বসে থাকা ব্রহ্মকী এইভাবে তোমার বউয়ের জন্য কেঁদে কেঁদে মরে যাও, তারপর তোমার দেহর কাছে তোমার বউকে মেরে দুজনকে খাবো, তখন গিয়ে আমার প্রতিশোধ পুরো হবে। না হলে তোমাকে আংটিতে বন্দি বানাবো। কাঁদো, আরো কাঁদো। বউকে যখন কোথাও খুঁজে পেল না, রাঙ্গা মন খারাপ করে গাছের তলায় বসে কাঁদছিল। মধ্যরাত্রি হয়ে গিয়েছিল। ওই রাস্তা দিয়ে মন্ত্রজানা কাকি আসছিল। তুমি কে? এই মধ্যরাত্রে এখানে বসে কেন কাঁদছো? যা কিছু হয়েছিল রাঙ্গা কাকিকে সবকিছু বিস্তারিতভাবে জানায়। আমার স্ত্রী বেঁচে আছে কিংবা মরে গেছে? ও বেঁচে আছে, চিন্তা করো না, আমি তোমার বউকে বাঁচিয়ে নেব। কিন্তু তুমি দর্পণ বন্ধন বিদ্যা কি করে জানলে? ছোটবেলা আমাদের গ্রামে সিংওয়ালা কাকি তন্ত্রবিদ্যা জানা একজন থাকতো, ওনার থেকে আয়না বন্ধন বিদ্যা শিখলাম। ও, আমার বোন সিংওয়ালা কাকির কাছে শিখেছো? এমনটা ভাবতে ভাবতে ঘরে গিয়ে ভাঙা আয়নাটাকে দেখে, আর ওটা অঙ্গন রঙ্গোলির মধ্যে রেখে মন্ত্র পড়তে শুরু করে। গাবরা জামান, গাবরা জামান জু। যাও গিয়ে রাস্তা দেখাও, রামানি কোথায়? মন্ত্রজানা কাকির মন্ত্রদণ্ড হাওয়ায় উড়ে গিয়ে নদীর মধ্যখানে যে দ্বীপটা ছিল আর পাহাড়ের দিকে যে গুহা ছিল সেদিকে গেল, কিন্তু রক্ষণ কবচের জন্য পিছিয়ে এলো। একটা নৌকো করে রঙ্গা আর মন্ত্রজানা কাকি দ্বীপে পৌঁছালো আর পাহাড়ে চড়তে শুরু করলো। ব্রহ্মকী নিজের গুহায় গভীর নিদ্রায় ছিল। এদের দুজনকে আসতে দেখে গুহার থেকে বাইরে এলো লালাকি। তোমরা কে? তোমরা যদি তোমার প্রাণকে ভালোবাসো এক্ষুনি এই গুহাটা ছেড়ে চলে যাও, না হলে তোমার রক্ত খেয়ে ফেলবো। সাবধান। দাঁড়াও দাঁড়াও, তোর মতন দুষ্ট ভূতদেরকে ভেঙে চুড়ে নুনের ডিব্বায় রেখে দিয়েছি। এই লোকটার বউ রমণীকে চাই। আমি যে ভূতকে বন্দি করেছি সে তেমন নয়, ওর কানগুলো লম্বা আর চোখগুলো সবুজ। ও, তোমরা ব্রহ্মকীর কথা বলছো? কিছুদিন আগে এক সপ্তাহের জন্যও কাউকে দেখা যায়নি, তখন কি তুমি ওকে বন্দি বানিয়ে নিয়েছিলে? যা কিছু হয়েছিল লালাকে বিস্তারিতভাবে জানায়। তোর বউ নিশ্চিত রূপে ব্রহ্মকীর গুহায় বন্দি রয়েছে, কিন্তু ওর কবজার থেকে কিছু ছাড়ানোর জন্য ওর হাতের বালাটাকে ছাড়াতে হবে। কিন্তু ওই বালাটা ওর দেহ থেকে তখনই আলাদা হবে যখন ও মরবে। তোমরা দুজনে তো যমজ ভূত, তাহলে তুমি ওর মৃত্যুর কামনা কেন করছো? যমজ ভূতই, কিন্তু আমরা একে অপরের শত্রু। ও মরলে ওর শক্তিও আমি প্রাপ্ত করব। ওকে মারার উপায় বলবো, কিন্তু ও মরলে ওর বালাটা আমাকে দিতে হবে। ঠিক আছে, প্রতিজ্ঞা করছি। আমাদেরকে কি করতে হবে? লালাকি মন্ত্রজানা কাকির কানে বলে দিল কি করতে হবে, এটার উপায় জানালো। মন্ত্রজানা কাকি আর রাঙ্গা যেই নৌকো করে এসছিল সেটা নিয়ে চলে গেল। গাবরা জামান, গাবরা জামান জু। মন্ত্র পড়ার সাথে সাথে মন্ত্রদণ্ডটা একটা ঝোপের মধ্যে লুকানো একটা খরগোশকে ধরল
আর রাঙ্গাকে দিয়ে দিল। ওটাকে একটা লম্বা লাঠিতে উল্টো করে ঝুলিয়ে দিল। রঙ্গা নৌকোর তলায় গাড্ডা করে ওই গাড্ডার মধ্যে গুড় লাগিয়ে দিয়ে নৌকাটাকে নদীর ধারে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। দুজনে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখছিল। ওই নিস্তব্ধ জায়গায় হঠাৎ করে খরগোশের চিৎকারের আওয়াজ শুনতে শুরু করলো। ওই আওয়াজটা শুনে ব্রহ্মকি ঘুম থেকে উঠে দৌড়ে আসে। পছন্দের খরগোশের মাংসর জন্যে একদম না ভেবে ভূতেদের দ্বীপ থেকে নিজের নৌকায় শীর্ষা নদীর কোনায় পৌঁছায়। এটা ও জানতো না যে ওর জন্যে এটা একটা জাল। ঝোলানো খরগোশটার রক্ত খেতে থাকে। এই সুযোগটা নিয়ে মন্ত্রদণ্ডের সাহায্যে রাঙ্গা নৌকোটাকে কিনারায় নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে দেয়। তার বদলে গাড্ডা করে থাকা গুড়ের নৌকো ওখানে রেখে দেয়। মন প্রাণে খরগোশের মাংস খেয়ে ব্রহ্মকি ফেরত আসতে থাকে। যখন যাচ্ছিল তখন নৌকোর তলায় যেখানে গুড় ছিল জলে মিশে নৌকাতে গর্ত হয়ে গেল। জল নৌকায় ভরে গেল। জলের সম্পর্কে এসে ওর শরীরে বিদ্যুতের মতন ঝংকার হতে শুরু করলো। আর ব্রহ্মকি জ্বলে কয়লার মতন কয়লার শিলাতে বদলে গেল। ব্রহ্মকির কয়লার শরীরের সাথে ওর হাতের বালাটা জলে ডুবে গভীরতায় চলে গেল। মন্ত্রদণ্ড জলে গেল। ডুবে যাওয়া বালাটাকে নিয়ে উপরে চলে এলো। ওটা নিয়ে লালাকির সাহায্যে ব্রহ্মকির গুহায় যায়। যেই বালাটাকে কাঁচের ঢাকনার উপরে রাখে বোমের মতন ফেটে যায়। তার ভেতর থেকে রমণী বাইরে আসে। দয়া করে বালাটাকে আমাকে দাও। এটা নিজের থেকে আমি নিতে পারবো না, শুধু পুরস্কার রূপেই আমি নিতে পারবো। এর বদলে আমি তোমাকে 10 ভরি সোনা দেব। এটা বলে পুরস্কারের রূপে বালাটা রঙ্গার হাত থেকে নিয়ে নিজের হাতে পড়ে নেয়। আর ওকে হাঁড়ি ভরে সোনা দেয়। সবাই বাইরে চলে আসছিল। আর নাকওয়ালা বুড়ির গুহার থেকে মন্ত্র শোনা যাচ্ছিল বাইরের থেকে। মা মৃগম মৃত্যু মারানাকারকা। এই ভেতরে কে আছে যে মন্ত্রটা পাঠ করছে? নাকওয়ালা কাকি। নাক কাকি?